আচ্ছা, তোমাদের লাস্ট কয়টা স্লাইড পড়ানো হয়েছে ফাইনালের জন্য? চ্যাপ্টার 4, 5, 6, 7 পড়ানো হয়েছে না? কেউ নাই? কেউ কি আমাকে শুনছো? আমাদের টোটাল ফাইনালের জন্য লেকচার কয়টা শেষ হয়েছে? হ্যালো? জি ম্যাম 7 পর্যন্ত। 7 পর্যন্ত শেষ হয়েছে, ওকে ফাইন। আচ্ছা, আমরা আজকে হচ্ছে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আমি হচ্ছে, যেহেতু চ্যাপ্টার 7 পড়ানো হয়েছে, তো এখানে আমরা বিভিন্ন রকমের ডায়াগ্রাম নিয়ে দেখেছিলাম। আজকে আমি চ্যাপ্টার 18 পড়াবো তোমাদের। তোমরা যেটা দেখতে পাচ্ছ, অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন ইউজিং ইউএমএল। ওকে, তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে যেহেতু জানি, তো এটা বেসিক আসলে আর বলার কিছু নেই। ওকে, বেসিক আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে আমাদের যেই প্রোগ্রাম গুলা, যেই থিম গুলা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে থাকে, একই জিনিস বারবার ইউজ করা যায়, সেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। সো ওই অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমকেই আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস করতে পারি এবং ডিজাইন করতে পারি ইউএমএল ডায়াগ্রামের থ্রুতে। আমরা তিন রকমের ডায়াগ্রাম পড়েছিলাম, ইউএমএল ডায়াগ্রাম পড়েছিলাম, ইআর ডায়াগ্রাম পড়েছিলাম। সো ওগুলাকে ইউজ করে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা আমরা দেখবো। ওই তিনটা ডায়াগ্রামের মধ্যে ইউএমএল ডায়াগ্রামটা আমরা আজকে দেখবো চ্যাপ্টার 18 এ। ওকে, লার্নিং অবজেক্টিভটা হবে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমটা কি সেটা বলবো, এবং ডিজাইন এন্ড অ্যাপ্রিসিয়েট ইটস ইউজফুলনেস। আমরা কিভাবে আসলে একটা সিস্টেমকে ডিজাইন এবং এটার ইউজফুলনেসটা কি সেটা বলতে পারবো অবজেক্ট ওরিয়েন্টেড লার্নিং এর থ্রুতে। দেন হচ্ছে কম্প্রিহেন্ড দ্য কনসেপ্টস অফ ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইউএমএল ডায়াগ্রাম। আমরা যেটাকে ইউএমএল ডায়াগ্রাম বলছি, সেটার একদম কমপ্লিট ফর্ম হচ্ছে কি? Unified Modeling Language. Unified Modeling Language is a standard approach for modeling a system in the object-oriented world. That means when we use the object-oriented programming or designing, then it is much more important to draw the UML diagram, because this is the standard form of the object-oriented world. So we can use it in object-oriented programming or object-oriented designing. That is called the UML, the standard approach for modeling. Third one is apply the steps used in UML to break down the system into a use case model and then a class model. That means, first of all, we need to use UML diagram to break down into two cases. First one is a use case model and then a class model. So first of all, we need to design use case model. Then use case means, this is called the use case diagram, use case model, and then we need to design the class model. When we use these use case model, like as this is the user or user interface, then we need to convert it to a class modeling. So we need to read through this all over this chapter, where we can know about the UML diagram, the class modeling, or the use case modeling. Diagram system with the UML toolset, so they can be described and properly designed. That means আমাদের আমরা যখন হচ্ছে একটা প্রপার টুলসেট পাবো, টোটালি একটা ডায়াগ্রাম ডিজাইন করতে পারবো, তখন আমাদের বলতে পারবো যে আমাদের এই ডায়াগ্রামটা আসলে ওয়েল ডেসক্রাইব। দ্যাট মিনস ছবি কথা বলে আর কি। সোজা হিসাব যেটা, ওইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম গুলা পুরো রিফ্লেক্ট করবে হোয়াট ইজ ইন আওয়ার সিস্টেম ইজ।
So document and communication, the newly modeled object-oriented system to users and other analysts. So documentation and communication newly modeled. আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশনটা নিউলি একটা মডেল হিসেবে ইউজারের কাছে এবং অ্যানালিস্টের কাছে আসলে পরিচিতি লাভ করেছে। সো আমরা যখন ডকুমেন্টেশন করি, নরমালি ডকুমেন্টেশন করার কথা আগে ছিল না, আগে শুধু ডিজাইনিং এর কাজ চলতো, বাট এখন প্রপার ডকুমেন্টেশন এন্ড উইদাউট communications we cannot design any small design yet. So this is much more important, documentation and communication. Object-oriented analysis and design, how we can analyze the object-oriented and how can we design this. So first of all, works well in situation where complicated systems are undergoing continuous maintenance, adaptation and design. দেখো যখন কোনো সিচুয়েশন কমপ্লিকেটেড হয় বাট উই ক্যান আন্ডারগোয়িং দ্য কন্টিনিউয়াস মেইনটেনেন্স, আমাদের সিস্টেমটা যদিও কন্টিনিউয়াস হয়ে যায় বাট যখনই দেখবো আমাদের মেইনটেনেন্স হচ্ছে রেগুলারলি, adaptation হচ্ছে। adaptation, what is adaptation means? Adaptation means when the system needs to be updated by any language or any other platform, we can use this program. So this is called the adaptation. That means তোমাকে আমি শীত প্রধান দেশে রেখে দিলে তুমি শীতেও থাকতে পারবা, আবার যদি একদম সৌদিতে নিয়ে যাই গরমের মধ্যে তাও তুমি থাকতে পারবা। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাডাপ্টেশন। তোমার বডি সেটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে যে আমি ঠান্ডায় থাকছি, গরমে থাকছি, নাকি শীতোষ্ণতে থাকছি। সেম ভাবে অ্যাডাপ্টেশনটা প্রোগ্রামিং এর জন্য হচ্ছে যখন আমি এই সিতে, সাপোজ ধরো এখন সি এর খুব ডিমান্ড, ঠিক আছে, সি এর ডিমান্ড যখন বেশি তখন আমরা ধরে নিলাম যে আমাদের সিতে আমরা প্রোগ্রামিং করব। তো আমরা কি করলাম, সিতে প্রোগ্রামিং করা স্টার্ট করলাম, বাট আফটার ফিউ ইয়ার্স অর ফিউ মান্থস আমরা দেখলাম যে সি এর ডিমান্ডটা আসলে কমে গিয়েছে, এখন রুবি অন রেলস চলছে। তাহলে আমাকে কি করতে হবে, আমার সিস্টেমটাকে কি আমি ফুললি ফেলে দেব? নেভার। I can use this system by reusing its content. That means আমাকে অ্যাডাপ্ট করতে হবে আমার এই সি কে এনি হাউ রুবি অন রেলে ওকে কি কনভার্সন করে নিতে হবে। দ্যাট মিন্স আমাদের সিস্টেমটা অ্যাডাপ্টিবিলিটি থাকলো। আবার আমি যখন রুবি অন রেলসে করলাম, আমার মনে হইলো যে এখানে ফিচার কিছু কম আছে, আমার কিছু অ্যাড করা দরকার, তখন আমাকে কি করতে হবে, we need to add the new features here. That is called the adaptability. That is called adaptation. আচ্ছা, আমাদের কন্টিনিউয়াস মেইনটেনেন্স থাকতে হবে, অ্যাডাপ্টেশন থাকতে হবে এন্ড ডিজাইন করতে হবে। সো আমাদের সিচুয়েশন অনুযায়ী এই কাজগুলো করতে হবে, যত কমপ্লিকেটেড হোক না কেন। দেন হচ্ছে অবজেক্টস, ক্লাস এন্ড রিইউজেবল। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড কেন আমরা করছি, এটা হচ্ছে অবজেক্ট নিয়ে কাজ করা হয়, এখানে ক্লাস নিয়ে কাজ করা হয়, প্লাস ইট ইজ রিইউজেবল বাই এনি মিনস। সো আমরা এই প্রোগ্রামটা যদি একবার লিখে ফেলি, একটা প্রোগ্রাম যদি লিখে ফেলি এবং ওই ক্লাসটা অথবা ওই ক্লাসের অবজেক্টটা আমি যে কোনো সময় যে কোনো পারপাসে অন্য কোথাও ইউজ করতে পারবো, দিস ইজ কল্ড দ্য রিইউজিবিলিটি। আমরা এই রিইউজ করার কারণে আসলে মানুষজন অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করে। আমি তোমাদের সবার রোল নাম্বার, নাম, আইডি সবকিছু এন্ট্রিতে যদি রাখতে চাই, what I need to do, I need to modify a class, ইউনিভার্স ক্লাস। লাইক আমি সবার জন্য কি কি চাচ্ছি, নেম চাচ্ছি, আইডি চাচ্ছি, দেন হচ্ছে তোমার হয়তোবা এজ চাচ্ছি। সো আমাকে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিতে হবে স্টুডেন্ট নামে, যেই জায়গায় আমার এই ইনফরমেশন গুলা থাকবে। সো আমি কি চাচ্ছি, আমার ধরো ইন্টিজার টাইপের আমি আইডি চাচ্ছি, রাইট? সো নেম চাচ্ছি ক্যারেক্টার টাইপের। সো আমি এইটাকে যখন ডিক্লেয়ার করে ফেলবো, আমার যখন ডিক্লিয়ারেশন করা শেষ, তখন আমি আসলে কি করতে পারবো, আমার ডিক্লারেশন করা যদি শেষ হয়ে যায়, ইনফ্যাক্ট আমি তখন এই কাজটা করতে পারবো যে ওকে ফাইন, এখন এই ক্লাসটাকে আমি ইউজ করতে পারবো কোথায়, আমি এই ক্লাসটাকে ইউজ করতে পারবো এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউজ করতে পারবো। দিস ইজ কল্ড দ্য রিইউজিবিলিটি।
দেন হচ্ছে দেখো the unified modeling language UML is an industry standard for modeling object oriented. এটা হচ্ছে মোটামুটি UML ডায়াগ্রামটা বা UML মডেলিংটা ইন্ডাস্ট্রি পর্যায়ে যারা কাজ করে ইন্ডাস্ট্রিয়ালি এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ফর অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করব ইন্ডাস্ট্রি বলতে তোমরা যখন হচ্ছে প্রফেশনাল লাইফে থাকবা তখন দেখবে UML ডায়াগ্রামটা আসলে মডেলিং হিসেবে কাজ করছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এন্ড ডিজাইনের মধ্যে রিইউজিবিলিটি মেইনটেনেন্স সিস্টেম। সো আমরা যদি রিইউজিবিলিটি দেখি রিসাইক্লিং দ্য প্রোগ্রাম পার্টস শুড রিইউজ দ্য কস্ট অফ ডেভেলপমেন্ট ইন কম্পিউটার বেসড সিস্টেম। আমাদের যখন একটা জিনিস ডেভেলপমেন্ট করাই থাকবে তখন আমার ওইটা ডেভেলপ করার জন্য নতুন করে কস্ট ইনভেস্ট করতে হচ্ছে না, আমাদের কোনো মানি ইনভেস্ট করতে হচ্ছে না। সো we need not to buy anything else. So that is called the reusability or recycling. Maintenance system keep making a change in one object has minimal impact on the other object. So আমাদের কি চেঞ্জ করে আনতে হবে, একটা অবজেক্টে চেঞ্জ করলে যাতে আরেকটা অবজেক্টের মধ্যেই আসলে ইম্প্যাক্টটা পড়ে। আমি চাচ্ছি তোমাদের সবার নাম আইডি ফোন নাম্বার থাকুক বা এজ থাকুক, এখন আমি চাচ্ছি আরো কিছু ফিচার অ্যাড করতে, তাহলে আমাকে কি প্রত্যেকটা জনের জন্য অ্যাড করতে, প্রত্যেকটা জনের জন্য যেই ভ্যালুটা অ্যাড করেছি তার জন্য আমি করব চেঞ্জ করব না, আমাকে শুধুমাত্র যে ক্লাসটা আছে ওই ক্লাসটা স্টুডেন্ট নামে যে ক্লাসটা আমি ডিক্লেয়ার করলাম ওই ক্লাসের মধ্যে যদি আমি চেঞ্জ করি automatically all those objects have those features that is added newly here. So আমাকে কি করতে হবে না, আমাকে নতুন করে আর কোনো কিছু দিতে হবে না, all those things are added automatically. That is called the maintenance system. আমাদের মেইনটেইনিং করার জন্য যখন আমি একটা অবজেক্ট চেঞ্জ করব এই ইমপ্যাক্ট প্রত্যেকটা অবজেক্টের গায়ে গিয়ে পড়বে, that is called the maintenance system. দেন আসো যে আমরা মেজর টপিকস এই চ্যাপ্টারে কি কি পড়বো। আমাদের মেজর টপিকের মধ্যে আমরা পড়বো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, তো মাস্ট দেখাবো। সিআরসি কার্ডটা কি এন্ড অবজেক্ট থিং এটা কি দেখাবো, কারণ তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে সিআরসি কার্ডটাও পড়ানো হবে। তো আমি হালকা একটু আইডিয়া দিয়ে দিব আর কি। ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ এটা তো মাস্ট বি দেখাবোই, কারণ এই ক্লাসটাই হচ্ছে এই চ্যাপ্টারটাই হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের উপরে। ইউজ কেস এন্ড আদার ইউএমএল ডায়াগ্রাম এটা একটু দেখাবো। প্যাকেজ নিয়ে আমি তেমন একটা কথা বলবো না, ইউজিং ইউএমএল এটার একটা এক্সাম্পল দেখাবো কিভাবে ইউএমএল ইউজ করা যায়। সো we can proceed. Object oriented concepts. So when we call a system is object oriented, if any system has some classes, has some objects, and if all those classes can inherit each other, that is called the object oriented concepts. So আমরা আসলে object oriented concept তখনই বলবো যখন দেখবো একটা অবজেক্ট আছে, ক্লাস একটা না সরি মানে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, ক্লাস আছে এবং ওই ক্লাসগুলো একে অপরকে ইনহেরিট করতে পারে। আরেকটা জিনিস এখানে মিসিং আছে সেটা হচ্ছে পলিমরফিজম। হোপফুলি তোমরা এই টার্মটা জেনেছো। পলিমরফিজম অ্যাকচুয়ালি কি জিনিস, পলিমরফিজমটা কি রিইউজিবিলিটি, যেটা আমরা অলরেডি দেখে আসছি, তো একটাকে বারবার ইউজ করা। সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের মধ্যে অবজেক্ট নিয়ে কথা বলবো, ক্লাস আর ইনহেরিটেন্স প্লাস পলিমরফিজম নিয়ে কথা বলবো। সো অবজেক্টটা কি একটা প্লেস হতে পারে, পার্সন হতে পারে। আমি আসলে অবজেক্ট নিয়ে তেমন কোনো কিছুই বলবো না, বিকজ তোমরা অলরেডি জাভা করে আসছো, তোমরা অলরেডি সি প্লাস প্লাস করে আসছো, সো ইউ হ্যাভ বেটার নলেজ দেন মি about this objects which are objects, person, places and other things that are relevant to the system being analyzed. So what is actually needed, thing that is that may be a place, that may be a person, or maybe a things, that is called the object. Maybe the customers, items and orders and so on can be the objects. Maybe GUI display or text areas on a display, this GUI display may be the object. So what is the object, what will be the objects, the person, places and things, and the items, orders, GUI display. Even GUI display is also called objects.
So it totally depends to you to utilize or to understand what the things or the objects will be. এটা হচ্ছে তোমাদের পুরো ইমাজিনারি একটা ইস্যু। তো আমি এই অবজেক্ট নিয়ে তেমন কোনো কথা বলবো না, কারণ আই নো তোমরা হচ্ছে সি প্লাস প্লাস জাভাতে অলরেডি পড়ে আসছো। তো ক্লাসের কথাও আসলে তেমন কিছু বলবো না, হালকা একটু বলে নেই ক্লাসের মধ্যে আসলে কি কি থাকে। ক্লাসের মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকে, আর কি থাকে, বিহেভিয়ার ফাউন্ড ইন ইচ অবজেক্টস ইন দ্য ক্লাস। আমাদের কিছু অ্যাট্রিবিউট থাকতেই হবে ক্লাসে। ক্লাস বলতে হইলে there need some attributes. Should have name that differentiated it from all other classes. If we using any class, every class must have different name. If we use the same name for different class, that may be error. So we must be clear that if we use any class in our system or in our project, we must need to give them different name, a unique name that is called the differentiates all those classes. So should be a name that differentiates it from all other classes. So we need to use different name for each class. Installation is when an object is created from a class. So ইনস্ট্যান্সিয়েশন মানে কি, ইনস্ট্যান্সিয়েট করা বলতে বোঝায় if we want to make a object। ধরো তুমি হচ্ছে একটা ক্লাস ডিক্লেয়ার করেছো এবং তুমি সেটার অবজেক্ট বানাতে ইউজ করতে চাচ্ছ। সো যখনই একটা অবজেক্ট ইউজ করতে চাচ্ছ তখন সেটাকে বলে ইনস্ট্যান্সিয়েট করা। ওকে, ইনস্ট্যান্সিয়েশন যেটা। সো দিস ইজ কল্ড দ্য অবজেক্ট। এটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। An attribute describes some property that is possessed by all objects of the class. So attribute গুলো আসলে অবজেক্টের থ্রুতেই ডিসক্রাইব করা যায়। A method is an action that can be requested from any other object by the class. So আমাদের কিছু মেথড থাকে, কিছু অ্যাট্রিবিউট থাকে। সো অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যারিয়েবল হইতে পারে, আবার তোমার অবজেক্ট হইতে পারে, আর মেথডের মধ্যে থাকে কি একটা প্রসেস। দ্যাট মিন্স মেথড আমরা কাকে বলবো, একটা ফাংশনকে বলবো। এই নিয়ে আমি আর বেশি কথা বলবো না, ক্লাস নিয়ে অলরেডি তোমরা জানো। তো দিস ইজ এ UML diagram. A class is depicted as a rectangle consisting of the class name, attributes, and methods. So here is the UML diagram, which actually shows three things: the class name, attribute, and the methods. এখানে অপারেশনস বলা আছে, তোমরা চাইলে এটাকে ফাংশন বলতে পারো। So this is also called the function. So this is the class name, rental car. Attributes, which are attributes: size, color, make, model. These are the variable. So this is called the attribute. The size may be 30 centimeter, 50 centimeter, 100 centimeter, 100 meter. Color may be red, green, yellow, blue. Make, which company is making this car or model, which model is used here. So this is called, these are called the attributes. So there are some methods here also, like as rent out কবে হয়েছে, check in কবে হয়েছে, service কবে নিয়েছে. This is called the function as well. So this is the proper UML diagram. Here we need, if we use the UML diagram, we need three things: class name, attribute, and also the functions. So ইনহেরিটেন্স নিয়ে কথা বলি। ইনহেরিট করা বলতে কি, একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের প্রপার্টি ইউজ করতে চায়। লাইক এজ তুমি যখন তোমার বাবার প্রপার্টি গুলো ইউজ করো সেটাকে বলে ইনহেরিটেন্স। দ্যাট মিন্স তুমি তোমার বাবার কাছে প্রপার্টি গুলো চাচ্ছ, তোমার বাবা তোমার দাদার কাছে প্রপার্টি গুলো নিয়ে নিয়েছে। কিভাবে? ইনহেরিট করে নিয়েছে। সো which was your maybe grandfather's, those comes to your father, and your father properties come to you. That is called the inheritance. একজনের পর আরেকজন অধিকার সূত্রে পাওয়া। সো আমরাও এই ক্লাস ডায়াগ্রামে ইনহেরিট করতে পারি। সো কখন করতে পারি দেখো, when a derived class inherits all the attributes and behaviors of the base class. যখন একটা বেস ক্লাসের অ্যাট্রিবিউট অন্য একটা ক্লাস কি করতে পারে,
ইউজ করতে পারে, ইনহেরিট করতে পারে। দ্যাট মিন্স তোমার একটা ক্লাস এ আছে, ক্লাস এর প্রপার্টি আছে হচ্ছে ইন্টিজার ইন্টিজার আইডি। সো ক্লাস বি কি যদি এটি ইনহেরিট করে তাহলে এই আইডিটাকে ক্লাস বি ইউজ করতে পারবে। This is called the inheritance. Reduces programming labor by using common objective easily. A feature not only found in object-oriented systems. So inheritance is the only feature so which is found in object-oriented only. If we don't use the object-oriented system, we cannot use the inheritance concept. This is the only features, unique features for object-oriented programming. So inheritance, how can we show the inheritance? Here is a picture which shows the inheritance process. So how are they? Let's see, here are vehicle. So vehicle এর মধ্যে vehicle একটা ক্লাস আছে, দেখো এই ক্লাসের মধ্যে তিনটা জিনিস আছে, একটা ক্লাস নেম, একটা অ্যাট্রিবিউট আর হচ্ছে ফাংশন গুলা। এখানে ক্লাস নেমের অ্যাট্রিবিউটের মধ্যে দেখো সাইজ, কালার, মডেল, availability, rate per day, rate per week, rate per mile, এগুলো দেয়া আছে। এখন মেথডোলজির মধ্যে কি আছে, চেক ইন কবে, রেড আউট কবে। দ্যাট মিন্স এই সিস্টেমটা হচ্ছে কোনো রেন্টে কারের জন্য, আমরা হচ্ছে গাড়ি ভাড়া করতে চাই, সো আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমটা ডিজাইন করছি ওই পারপাসে। সো হোয়াট উই অ্যাকচুয়ালি ইউজ হিয়ার, আমরা হচ্ছে ভেহিকলের জন্য যেই যেই জিনিসগুলো রাখতে চাচ্ছি একটা কারের জন্য, সেই সেই জিনিসগুলো এখানে অ্যাড করা আছে। সো আমি যদি এই ক্লাসটাকে ইনহেরিট করে ফেলি লাইক ট্রাকের জন্য অথবা কারের জন্য, তাহলে কারটা কি করবে, এর ভিতরের যেই ভ্যালুগুলো আছে, অ্যাট্রিবিউট গুলা বলো, ফাংশন গুলা বলো, এই মেথডোলজি গুলো সবই এই কার ইউজ করতে পারবে। দ্যাট মিন্স দেখো এই কারের মধ্যে অটোমেটিক্যালি এগুলো চলে আসছে। ইভেন ট্রাক ইউজ করতে পারবে। ইভেন আমি যদি চাই যে রিক্সাও এটাকে ইনহেরিট করলে এইটার যে প্রপার্টি গুলো আছে সেই ইউজ করতে পারবে। দিস ইজ কল্ড দ্য ইনহেরিটেন্স এন্ড শোজ হাউ। দেখো এখানে হচ্ছে অ্যারো সাইন দেখানো আছে, যে যাকে ইনহেরিট করবে, যেমন ভেহিকল কে ইনহেরিট করছে কার, তার মানে এখানে অ্যারো সাইন দিয়ে হচ্ছে এখানে একটা অ্যারো দেয়া আছে, হেডের অ্যারো হেডটা দেয়া আছে যাকে ইনহেরিট করবে তার দিকে। সো দিস ইজ কল্ড দ্য ইনহেরিটেন্স। সো সিআরসি কার্ডস এন্ড অবজেক্ট থিঙ্ক, আমরা আসলে সিআরসি কার্ড বলতে কি বুঝি দেখো, সিআরসি মিন্স class class responsibilities and collaboration. That means C means class, R means responsibilities, and this C means collaborations. So class থাকবে, responsibility থাকবে এবং collaboration থাকতে হয়। এখন CRC card are used to represent the responsibility of classes and the interaction between the classes. So আমাদের কি করতে হয়, একটা CRC card ডিজাইন করতে হয় অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য, যে প্রত্যেকটা ক্লাসের এক একটা রেসপন্সিবিলিটি থাকে which will be noted in our CRC card. সো আমাদের প্রত্যেকটা ক্লাস যে আমি ডিক্লেয়ার করছি আমার প্রোগ্রামিং এ, প্রত্যেকটা ক্লাসের যে রেসপন্সিবিলিটিস গুলো আছে উই নিড টু রাইট ইট আপ ইন এ CRC কার্ড, এন্ড দেন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা রেসপন্সিবিলিটি আমি যখন হচ্ছে ঝুলাবো, লাইক অ্যাজ তোমাদের তোমরা পিসিতে অথবা হচ্ছে মোবাইলে যে নোটগুলো ইউজ করো, স্টিকি নোট, যেগুলা স্টিকি নোটগুলাতে আসলে এগুলা লিখে রাখে যে প্রত্যেকটা ক্লাসের কি কি কাজ, এবং ওই ক্লাসের ওইটাকে বলে এক একটাকে বলে সিআরসি কার্ড, এবং প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের রিলেশন কি সেটাও আসলে ওই যে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়। দ্যাট ইজ কল্ড দ্য সিআরসি কার্ড। ইন্টারঅ্যাকশনটা কেমন হয় দেখো, এই যে এখানে সিআরসি কার্ড গুলো দেওয়া আছে, আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে এরকম ইয়া দেয়া থাকে। তোমরা যদি বক্স টক্স নাও করতে চাও দ্যাট ইজ ফাইন, তোমাদেরকে শুধু কি করতে হবে, তোমাদেরকে শুধু লিখতে হবে ওই যে আমাদের স্টিকি নোটের মধ্যে লিখে ফেলতে হবে যে কোন তার কাজ কি এবং কবে বিল্ড হয়েছে, কোন পারপাসে বিল্ড হয়েছে। স্টিকি নোটের মধ্যে লিখে ফেললে দেন ইউ নিড টু অ্যাড দ্য relationship between those or among those classes. Okay. Then দেখো interacting during a CRC session, যখন আমাদের এই CRC কার্ডগুলো রেডি থাকে, that is called the CRC session. কিভাবে ইন্টারঅ্যাকশন করা হয়, identify
identify all the classes you can. শুরুতে তোমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে what classes will be used in your system. Then create scenario. So you have to create the scenario for each classes. Why you using this class? Why you using those class? Like why you, if I want to make a project about student or student management system, I need to declare a class name as student. I need to add class as a name as course. I need to add some classes course registration. So these classes need to be identified what they actually do. I need to very clear concept to have in this mind that which classes have what responsibilities. That is called the creating scenario. Then identify and refine the responsibilities. When the scenario is ready, then I need to refine all those responsibilities which need to add in CRC card. That is called the CRC session. The Unified Modeling Language Concepts and Diagrams. দেখো আমাদের UML diagram এর মধ্যে কি থাকে, থিংস থাকে, রিলেশনশিপ থাকে, আর হচ্ছে ডায়াগ্রাম থাকে। দ্যাট মিন্স আমাদের ডায়াগ্রামের মধ্যে কি থাকবে, আমাদের ডায়াগ্রামের মধ্যে হচ্ছে থিংস থাকবে, এবং এই দুইটা জিনিসের মধ্যে কি কি রিলেশনশিপ থাকে, এবং টোটাল যেইটা রিপ্রেজেন্ট করবে তাকে আমরা বলে থাকি হচ্ছে ডায়াগ্রাম। সো ইউএমএল ডায়াগ্রামে এই জিনিসগুলো আমাদের মেইনলি থাকে। So things can be structured things, behavioral things, describe how things works, good things, annotational things. That was structured things এর মধ্যে কি থাকবে, class, interfaces, use cases and other elements that provide a way to create models. They allow the user to describe relationships. So if we're using the structured things here, then we are able to know about the relationship in a brief by showing these structural things. So this is important. Then আমাদের থিঙ্ক হিসেবে বিহেভিয়ারাল থিঙ্ক হইতে পারে। বিহেভিয়ারাল থিঙ্ক হইতে পারে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাও, রেজিস্ট্রেশন করবা, স্টুডেন্টের রুলস হচ্ছে রেজিস্ট্রেশন করা, ক্লাস টিচার রুলস হচ্ছে ক্লাস নেওয়া। সো এগুলো হচ্ছে বিহেভিয়ারাল থিংস এর মধ্যে পড়ে যায়। ডেসক্রাইব হাউ থিংস ওয়ার্কস। সো ইন্টারাকশন এন্ড স্টেট মেশিন, আমাদের প্রত্যেকটার ক্লাসের ডায়াগ্রামে এবং তাদের মধ্যে ইন্টারাকশন দেখাতে হবে। সো ওইটা আমাদের ডেসক্রাইব করবে হাউ দ্য থিংস অ্যাকচুয়ালি ওয়ার্কস। Then হচ্ছে group things used to define boundaries. Group things annotational things can add notes to the diagram. আমরা হচ্ছে ওই ডায়াগ্রামের মধ্যে আবার কিছু নোট অ্যাড করতে পারি। That is called the annotation. Annotation বলতে তুমি হচ্ছে কমেন্টস ইউজ করতে পারো, রাইট? ওকে, দিস ইজ কল্ড the annotational things. এখন দেখো রিলেশনের মধ্যে আবার দুই রকমের রিলেশন আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল রিলেশন আর একটা হচ্ছে বিহেভিয়ারাল রিলেশন। সো স্ট্রাকচারাল রিলেশনের মধ্যে কি দেখো, টাই থিংস টুগেদার ইন স্ট্রাকচার ডায়াগ্রাম। আমাদের কি করতে হবে, সবগুলা থিংকে একসাথে টাই করে ফেলতে হবে স্ট্রাকচার ডায়াগ্রামে। দ্যাট মিন্স প্রত্যেকটা ডায়াগ্রাম কোনো না কোনো ভাবে একজন আরেকজনের সাথে সম্পর্কিত থাকবে, এটা একটা। আর বিহেভিয়ারাল রিলেশনশিপের মধ্যে কি থাকবে, used in behavioral diagram. এই behavioral things টা আসলে behavioral diagram যখন আঁকবো তখন ইউজ করা হয়। সো আমরা একটা প্র্যাকটিক্যাল যদি দেখি, দেখো ডিপেন্ডেন্সি, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, এগুলো অলরেডি তোমরা জানো। অ্যাগ্রিগেশন কি, inherit one to one, one to many, association কি, generalization কি, you have already those knowledge from C++ or Java, so I need not to describe it in here. So behavioral relationship এর মধ্যে communications includes, extends, generalizes, এইগুলা থাকবে। স্ট্রাকচার, আমরা হচ্ছে ডায়াগ্রামে চলে যাই। তার আগে ডায়াগ্রামে যাওয়ার আগে দেখো এখানে একটা জিনিস আছে, স্ট্রাকচারাল ডায়াগ্রাম। স্ট্রাকচারাল ডায়াগ্রাম আমরা কাদেরকে বলবো? স্ট্রাকচারাল ডায়াগ্রাম বলবো হচ্ছে ক্লাস ডায়াগ্রামকে, অবজেক্ট ডায়াগ্রামকে, কম্পোনেন্ট ডায়াগ্রামকে,
ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম কে। সো স্ট্রাকচারাল ডায়াগ্রামের মধ্যে থাকে ক্লাস ডায়াগ্রাম, অবজেক্ট ডায়াগ্রাম, component diagram and deployment diagram. So these are the structural diagram and these are the behavioral diagram. Behavioral diagram কি আছে? Use case diagram, that is called behavior. একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কিভাবে বিহেভ করবে, কিভাবে কমিউনিকেট করবে, that is called the behavior diagram. Sequence diagram, একজনের পরে আরেকজন কিভাবে আসতেছে, sequence diagram. Collaboration diagram, state chart diagram, activity diagram. So আমরা প্রত্যেকটারই হয়তো এক্সাম্পল দেখবো। দেখো UML ডায়াগ্রামটা আমরা যদি টোটালি একটা ইসের থ্রুতে করতে চাই, একটা চার্টের থ্রুতে করতে চাই, তাহলে এখানে দেখতে পারবো আমাদের UML ডায়াগ্রামে লাগে আমাদের UML ডায়াগ্রামে টোটালি তিনটা জিনিস লাগে ক্যাটাগরি অনুযায়ী। একটা হচ্ছে থিঙ্ক লাগে, রিলেশনশিপ লাগে এন্ড ডায়াগ্রাম লাগে। সো থিঙ্ক এর মধ্যে কি কি থাকবে? স্ট্রাকচার থাকতে পারে, বিহেভিয়ার থাকতে পারে, থিঙ্ক থাকতে পারে, অ্যানোটেশনাল থাকতে পারে। ওকে, আর রিলেশনশিপের মধ্যে স্ট্রাকচারাল রিলেশনশিপ হইতে পারে, বিহেভিয়ার রিলেশনশিপ হইতে পারে। ডায়াগ্রামের মধ্যে স্ট্রাকচার ডায়াগ্রাম থাকতে পারে, বিহেভিয়ারাল ডায়াগ্রাম থাকতে পারে। সো এইগুলার আবার কিছু স্পেসিফিক ডিটেইল আছে, কি কি থাকতে পারে না থাকতে পারে, ক্লাস ইন্টারফেস, এগুলা হাবিজাবি। সো এটা অলরেডি আমি বলেছি, সো এটা আমি এখন বলবো না। কমনলি ইউজড যেসব UML ডায়াগ্রাম গুলো ইউজ হয় এখানে সেটা নিয়ে কথা বলবো। এখানে দেখো ইউজ কেস। UML ডায়াগ্রাম বেশ কিছু রকমের আছে, আমরা অলরেডি দেখেছি। আমরা 3 রকমের UML ডায়াগ্রাম দেখলাম, মানে শুনলাম আর কি, স্ট্রাকচারড আর হচ্ছে বিহেভিয়ারাল, দেন হচ্ছে ডায়াগ্রাম। তো এখানে আমরা পড়ার ট্রাই করি। দেখো UML ডায়াগ্রামের মধ্যে কি ইউজ হয় কমনলি। First of all, use case diagram. UML ডায়াগ্রামের মধ্যে প্রথমে ইউজ কেস ডায়াগ্রাম ইউজ হয়। ইউজ কেস ডায়াগ্রাম অলরেডি তোমরা দেখেছো, এর আগে চ্যাপ্টার 2 or 3 তে ছিল UML use case diagram. So describing how the system is used, একটা সিস্টেম কিভাবে ইউজড হয় সেটা জানা যায় UML ডায়াগ্রামের থ্রুতে। ওকে, দেন স্টার্টিং পয়েন্ট ফর UML মডেলিং। UML মডেলিং যদি করতে চাই, মানে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের শুরুতে ইউজ কেস ডায়াগ্রাম লাগবে। দেন হচ্ছে ইউজ কেস সিনারিও, এ ভার্বাল articulations of exceptions to maintain behavioral described by the primary use case. That means verbal articulation which actually we need. আমরা কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে অ্যানালিস্টরা যেভাবে কমিউনিকেট করব সেটাকে বলা হচ্ছে ভার্বাল আর্টিকুলেশন। সেটাকে রাইট আপ করে ফেলা হচ্ছে কি কি মেনটেন করতে হবে, কি কি করতে হবে না, কি কি থাকবে কি কি থাকবে না, সেগুলাকে লিখে ফেলা হচ্ছে ভার্বাল আর্টিকুলেশন করে, সেগুলা ডকুমেন্টেশন করে ফেলা হচ্ছে ইউজ কেস সিনারিও। ওকে, দেন হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য ওভারঅল ফ্লো অফ অ্যাক্টিভিটিস। সো আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে থাকবে ওভারঅল ফ্লো, দ্যাট মিন্স আমি কোন ক্লাস থেকে কোন ক্লাসে যাচ্ছি সেটার ফ্লোটা থাকবে হচ্ছে এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামে। ওকে, আমি লগ ইন করছি, তাহলে হচ্ছে লগ ইন করতেছি আমি অ্যাজ এ ইউজার এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে লগ ইন করছি। সো এটাকে আমি বলতে পারি যে লগ ইন হচ্ছে অ্যাক্টিভিটি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এরকম ভাবে তুমি ক্লিক করতে পারো, অনেক কিছু করা যায়। সো ইটস টোটালি আপ টু ইউ হাউ ইউ ক্যান design those UML diagram or activity diagram. So UML diagram সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়েও প্রকাশ করা যায়, ক্লাস ডায়াগ্রাম দিয়েও করা যায়, যেটা একটু আগে দেখলা ক্লাস ডায়াগ্রাম। স্টেট চার্ট ডায়াগ্রাম দিয়েও করা যায়, শো দ্য স্টেট ট্রানজিশন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কিভাবে যাওয়া যায় সেটা দিয়েও আসলে UML ডায়াগ্রাম দেখানো যায়। সো দিস ইজ অ্যান ওভারঅল scenario how UML diagram showing leads to development of other UML diagram. একটা UML diagram আর একটা UML diagram কে কিভাবে আসলে emphasize করে, লিড করে, সেটা এখানে দেওয়া আছে। তাকে প্রত্যেকটার আলাদা আলাদা এক্সাম্পল এই ছবিতে দেওয়া আছে। ইউজ কেস ডায়াগ্রাম আছে, ক্লাস ডায়াগ্রাম আছে,
দেন হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম সহ আছে এখানে সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এটা আসলে কিভাবে কিভাবে কাজ করছে আমরা যদি একটু দেখি তাহলে একটু তোমরা হচ্ছে ক্লাসের পরে এই ডায়াগ্রাম গুলো দেখবা, এবং কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে কিভাবে একজন আরেকজনের উপরে লিড করছে সেটা বোঝার যদি প্রবলেম থাকে তাহলে প্লিজ লেট মি নো। ইউজ কেস মডেলিং এর মধ্যে আমি বলেছিলাম, এর আগের চ্যাপ্টারে পড়াইছিলাম, অ্যাক্টর থাকবে, ইভেন্ট থাকবে এবং ইউজ কেস থাকবে। দিস ইজ দা ইউজ কেস ডায়াগ্রাম। একজন ইউজার থাকবে, সে কি করতে পারবে, স্টুডেন্ট এন্ড রেজিস্ট্রেশন। স্টুডেন্টের এখানে হচ্ছে এই ইউজ কেস এক্সাম্পল অফ স্টুডেন্ট এনরোলমেন্ট, দ্যাট মিন্স স্টুডেন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা এখানে বলা আছে, কিভাবে এনরোলমেন্ট করবে। সো আমাদের শুরুতে যেটা করতে হয় যে আমরা স্টুডেন্টকে অ্যাড করব। সো আমরা কি করতে পারি, এখানে দেখো আমরা হচ্ছে স্টুডেন্টকে অ্যাড করলাম, করার পরে আমাদেরকে কি করতে হবে, স্টুডেন্ট ক্যান, অ্যাডিং স্টুডেন্ট ক্যান ডু দেয়ার রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশন, যেই পার্সন রেজিস্ট্রেশন করবে তার কাছে রিকোয়েস্ট করলাম। তার আগে যখন স্টুডেন্টকে অ্যাড করেছি ওই স্টুডেন্টকে অ্যাডটা আসলে ভেরিফাইড কিনা সেটা আমাকে চেক করতে হবে। সো তার আইডেন্টিটি আমি ভেরিফাইড করেছি, এবং যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তখন এই রেজিস্ট্রেশন যিনি করছেন তিনি আমাকে হচ্ছে এনরোল করাবে একটা ক্লাসে। যদি আমি স্টুডেন্ট হয়ে থাকি সে আমাকে বলবে ওকে ফাইন তুমি সেট ক্লাস করতে পারবা, ওকে ফাইন তুমি নেটওয়ার্ক সিকিউরিটি করতে পারবা। সো সে আমাকে এনরোলমেন্ট দিবে। এবং ফিনান্সিয়াল অফিসার কি করবে, এখানে ফিনান্স অফিস এই এনরোলমেন্ট ক্লাসের জন্য সে চেক করবে যে আসলে all those dues are completed or not. So আমাদের কোনো ডিউজ আছে কিনা, ডিউজ গুলো আমরা কমপ্লিট করেছি কিনা সেগুলা চেক করবে। যদি হয়ে যায় দেন হচ্ছে আমাদেরকে অ্যাড করে দিবে, এনরোল করে দিবে এই ক্লাসের মধ্যে। আর যদি না হয় তাহলে আর এনরোল করতে পারবে না। এবং এই বুক স্টেট বুক তুমি পারচেজ করতে পারবা, টেক্সট বুক এখান থেকে ডেভেলপমেন্ট ট্রান্সফার ক্রেডিট করতে পারবা। সো আমাদের এই টোটালটা একটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্টরা কিভাবে এনরোল করতে পারে সেটার একটা ইউজ কেস এক্সাম্পল। সো ইউজ কেস এক্সাম্পলের মধ্যে, ইউজ কেসের মধ্যে আমরা জানি কি কি থাকে, অ্যাক্টর থাকবে, অ্যাক্টর থাকবে, ইভেন্ট থাকবে এবং ইউজ কেস থাকবে। দেখো এখানে অ্যাক্টর কারা কারা, এই যে এটা আছে অ্যাক্টর, ইউজ কেস আর কি আছে আমাদের, অ্যাক্টর, ইউজ কেস আর হচ্ছে ইভেন্ট। সো এরা হচ্ছে ইভেন্ট, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা ইভেন্ট, এগুলা হচ্ছে ইভেন্ট। আর ইউজ কেস দিয়ে হচ্ছে এই যে রিলেশনশিপটা দেখানো হয়েছে সেটা। তো এটা একটা ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস নিয়ে আমার মনে হয় না কার কোনো সমস্যা আছে। ইউজ কেস সিনারিও আমরা যদি দিতে চাই তাহলে এরকম একটা চার্ট থাকে ইউজ কেসের মধ্যে, কে কোথায় কি কাজ করবে তোমরা এটা দেখে নিও। অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে দেখো কি থাকে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে থাকবে রেক্টেঙ্গেল উইথ রাউন্ডেড এন্ড। সো আমাদের রেক্টেঙ্গেল থাকবে, দেন হচ্ছে অ্যারো থাকবে, প্রত্যেকটা রেক্টেঙ্গেলের সাথে প্রত্যেকটা রেক্টেঙ্গেলের অথবা অ্যারো দিয়ে আমাদের হচ্ছে কমিউনিকেশন করা থাকবে। ডায়মন্ড শেপের থাকবে যে অ্যাক্টিভিটি, যে রেক্টেঙ্গেল গুলো আছে এগুলো অ্যাক্টিভিটি কি হবে সেগুলো ডায়মন্ড শেপ দিয়ে বোঝাবো। এরপরে হচ্ছে লং ফ্ল্যাট রেক্টেঙ্গেল থাকতে পারে, filed in circle, black circle surrounded by a white circle এরকম থাকবে। সুইম লেন্স থাকবে, দেখো সুইম লেন্স কি, এই যেগুলা এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। ওকে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের পরে দেখো এরকম হচ্ছে অ্যারো সাইন আছে এবং ফর্ক আছে, দ্যাট মিন্স এই যে সুইম লেন আছে এইখানে অ্যাক্টিভিটি এই পাশে এক পাশে এবং এইটা আরেক পাশ। সো এটাকে হচ্ছে কানেক্টেড করা হচ্ছে একটা লাইন দিয়ে, দিস ইজ কল্ড দ্য সুইম লেন। সুইম লাইন দিয়ে আমরা আসলে কি করে দেখো আমাদের অ্যাক্টিভিটির সাথে আরেক অ্যাক্টিভিটিকে অ্যাড করে দেই। আমরা অলরেডি এইটা সম্পর্কে সবারই নলেজ আছে, সো এটা নিয়ে আমি কথা বলবো না। এই ডায়মন্ড শেপটা অ্যাকচুয়ালি কি করে, ডায়মন্ড শেপটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি কি হবে সেটা ডিসাইড করে। ইয়েস নো এগুলা যদি থেকে থাকে ট্রু ফলস এর ব্যাপার আসে তখন এটা আসলে এক্সিকিউট হয়। সো সুইম লেন আমরা বুঝলাম কি, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে আমাদের অ্যাক্টর গুলা আসলে থাকবে হচ্ছে রেক্টেঙ্গেল ফাইলের মধ্যে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। দেন হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম
করতে হইলে আমাদের কি কি দরকার দেখো, created by asking what happens first। আমাদের শুরুতে কি কি অ্যাক্টিভিটি করতে হবে সেগুলা আমরা হচ্ছে ওই তোমার শুরুতেই আমরা জেনে নিব যে আমাদের ফার্স্ট অফ অল কি ক্রিয়েট করতে হবে। সরি, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে ফার্স্ট আমাদের জেনে নিতে হবে হোয়াট হ্যাপেন্স ফার্স্ট, হোয়াট হ্যাপেন্স সেকেন্ড এন্ড সো অন। সিকোয়েন্সটা জেনে নিতে হবে যে আমি শুরুতে লগ ইন করবো, লগ ইন করার পরে আমি আসলে রেজিস্ট্রেশন করতে পারবো, তারপরে আমি বুক পারচেজ করতে পারবো, বুকিং দিতে পারবো। সো দ্যাট ইজ কল্ড দ্য সিকোয়েন্স। ওকে, সো আমাদের এই সিকোয়েন্সটা জানতে হবে। দেন must determine what activities are done in sequence or in parallel। এবং সেটা জানতে হবে একই সাথে কোন কোন কাজগুলা হইতে পারবে। যদি একই সাথে বা প্যারালালি বা সিকোয়েন্সিয়ালি কাজগুলার সিকোয়েন্স আমি জেনে থাকি, তাহলে আমি হয়তো ডায়াগ্রামের থ্রুতে বলে ফেলতে পারবো। The sequence of activities can be determined from physical data flow diagram। The sequence of activities আমাদের একটার পর আরেকটার সিকোয়েন্সটা আমরা যখন জানবো তখন আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম ড্র করতে পারবো অ্যারো সাইনের থ্রুতে। ক্যান বি ক্রিয়েটেড বাই এক্সামিনিং অল দ্য সিনারিওস ফর এ ইউজ কেস। আমরা আসলে প্রত্যেকটা ইউজ কেসের জন্য সিনারিও ডিজাইন করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে দেখো আমাদের সুইম লেনও লাগে। সুইম লেনটা কি করে দেখো, উইথ হোয়াই দিস ইজ, আমার মনে হয় এটা তোমরা তোমাদের জন্য নতুন টার্ম। সো হোয়াই দিস সুইম লেন্স আর ইম্পর্টেন্ট হিয়ার, ফার্স্ট অফ অল ইউজ টু শো হাউ দ্য ডেটা মাস্ট বি ট্রান্সমিটেড অর কভার্ড। সো এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা যে ট্রান্সফার হচ্ছে or covered হচ্ছে, ট্রান্সমিটেড ডেটা মাস্ট বি কনভার্টেড হচ্ছে। ট্রান্সমিশন করা যে কথা, কনভার্টেড করা অলমোস্ট সেম কথা। সো ইউজ কোথায় হচ্ছে সেটা দেখানো হচ্ছে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা নিয়ে ইউজ করা হচ্ছে। হেল্প টু ডিভাইড আপ দ্য টাস্ক ইন এ টিম। আমরা টিম ওয়াইজ কাজ করতে পারি। সুইম লেনের থ্রুতে আমরা পুরো অ্যাক্টিভিটিকে 2-3 ভাগে ভাগ করে ফেলতে পারি। সো আমরা ওইটাকে ডিভাইড করে ভাগ করে যার যার কাজ তাকে তাকে দিয়ে দিতে পারি। মেক্স দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ওয়ান দ্যাট পিপল ওয়ান্ট টু ইউজ টু কমিউনিকেট উইথ আদার্স। প্রত্যেকটা ডায়াগ্রাম যারা যারা করবে প্রত্যেকটা অবশ্যই যে যেই পার্টটা করবে তাদের মধ্যে কমিউনিকেশন থাকতে হবে। সো কমিউনিকেশন থাকলে, কমিউনিকেশন না থাকলে অ্যাকচুয়ালি ওইটাকে তোমার একই সাথে একই প্রোগ্রামে ইউজ করা যাবে না, কারণ এক একজন এক একভাবে প্রোগ্রামিং করবে। সো এই সুইম লাইনটা আসলে কমিউনিকেশন লাইনটা বোঝায় যে এই অ্যাক্টিভিটির সাথে এই অ্যাক্টিভিটির আসলে কমিউনিকেট করতে হয়। দ্যাট ইজ কল্ড দ্য সুইম লাইন। সো দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এখানে হচ্ছে সুইম লাইন দিয়ে বোঝানো হয়েছে। 3টা সুইম লাইন ইউজ করা হয়েছে। দেখো ব্ল্যাক কালারের যে দাগগুলো আছে, ব্ল্যাক বলতে এখানে পুরো আলাদাই করে দেয়া আছে। এটা একটা সুইম লেন, এটা একটা সুইম লেন, এটা একটা সুইম লেন। 3 রকমের অ্যাক্টিভিটি। এদেরকে ছাড়া এরা কাজ করতে পারবে, বাট প্রপারলি পুরো সিস্টেমে কাজ করার জন্য এদেরকে ছাড়া এরা কাজ করতে পারবে না। আবার এই ডায়াগ্রামটা ছাড়া এরা কাজ করতে পারবে না। তো আমি যখন একটা ডায়াগ্রামকে 3 ভাগে ভাগ করলাম, দ্যাট ইজ কল্ড দ্য সুইম লেন। সুইম লেনে ভাগ করে দিচ্ছি। দেখো দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম শোস 3 সুইম লেন্স: ক্লায়েন্ট, ওয়েব পেজ, ওয়েব সার্ভার এন্ড মেইন ফ্রেম। সো আমাদের এখানে হচ্ছে মেইন ফ্রেমটা কি, আর এটা হচ্ছে ওয়েব সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়েব পেজ। সো দিস ইজ কল্ড দ্য সুইমলাইন ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রামে কি হয়, যে আমাদের সিকোয়েন্সটা থাকে, আমাদের প্রত্যেকটা ক্লাস কিভাবে কাজ করবে। দেখো এখানে মেথড দেয়া আছে। আমরা যদি একটা ক্লাসের মেথড দেই, তো অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস কি করে, ওই মেথডটা নিয়ে দেন হচ্ছে রিটার্ন করে দেয় যে ওকে ফাইন, আমি আমার যা যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি, তোমাকে রিটার্ন করে দিলাম। আবার কি করে, ও হচ্ছে অ্যাসিনক্রোনাইজ করে যে তোমার কি সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। তো এইটাকে বলা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম। সিকোয়েন্সিয়াল ডায়াগ্রামের মধ্যে এরকম বক্স থাকবে এবং বক্সের মধ্যে অ্যাক্টিভিটি থাকবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি। এই ক্লাসের ক্লাসটা হচ্ছে পুরোটা অ্যাক্টিভিটি। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ক্লাসের মধ্যে
দেখো দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে মেথডোলজি নিচ্ছে আর একটা হচ্ছে সিনক্রোনাইজ করছে। তার মানে এখানে অ্যাক্টিভিটি আছে কয়টা? দুইটা। আর এখানে অ্যাক্টিভিটি কয়টা? পুরাটাই একটা অ্যাক্টিভিটি। দিস ইজ কল্ড দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম। কোনটার পরে কোনটা হবে। সো এখানে একটা প্রপার সিকোয়েন্স ডায়াগ্রামের কথা বলা আছে। দেখো নিউ স্টুডেন্ট শুরুতে ইনিশিয়েট করবে স্টুডেন্ট হিসেবে, আমরা অ্যাডমিশন নিব। দেন হচ্ছে ডর্ম পাবে কিনা নিউ স্টুডেন্ট সেটা দেখবো, এবং সে আসলে কালচারাল প্রোগ্রামে জয়েন করতে পারবে কিনা সেটা দেখবো। দেখো এই স্টুডেন্টের মধ্যে পুরাটাই একটা অ্যাক্টিভিটি দেয়া আছে। কারণ কি, এই যে ডর্ম পাওয়া বা প্রোগ্রাম করা সবকিছু স্টুডেন্টের অ্যাক্টিভিটির আওতাভুক্ত। আবার দেখো এই ডর্ম পাওয়া সবাইকে ডর্ম দিবেন, দ্যাট ইজ, সো আমাদেরকে সিলেক্টেড স্টুডেন্টদেরই শুধু ডর্ম দিবে বা হোস্টেল দিবে। আবার আমাদের প্রোগ্রাম করবে সিলেক্টিভ স্টুডেন্ট কিছু, যারা কালচারাল প্রোগ্রামে already experienced, those people can do the cultural thing here. So আমরা এখানে অ্যাক্টিভিটি একটা দিয়ে দিয়েছি, সিলেক্ট প্রোগ্রাম, দেন হচ্ছে রিটার্ন করে দেবো। সো এটাকে বলা হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। এই সিকোয়েন্স ডায়াগ্রামটা তোমাদের শিখতে হবে। এই কোর্সের মধ্যে আসলে প্রোগ্রামিং করার কিছু নেই, এই ডায়াগ্রাম গুলো এই সম্পর্কে তোমাদের জানতে হবে, যাতে পরবর্তীতে এই ডায়াগ্রাম গুলো নিয়ে আর কথা বলতে না হয়। সবার মনে রাখতে হবে সিকোয়েন্স ডায়াগ্রাম কি, সুইম লেন কি জিনিস, দেন হচ্ছে তোমাদের কি বলে ইউএমএল ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, এগুলা কি, এগুলা একটু জেনে যেতে হবে মাস্ট বি। সো কমিউনিকেশন, আচ্ছা সবাই কি আছে না ঘুমায় পড়ছো? জি ম্যাম আছি। আছি ম্যাম। যে একজনের গলা একদম জি ম্যাম আছি ম্যাম। যাক, তোমাদের কি আজকে বেশি হয়ে যাচ্ছে নাকি ঠিকই আছে? নিউ টার্মিনোলজি অনেকগুলো শিখেছো, বাট তোমাদের এইটা সম্পর্কে অলরেডি নলেজ আছে। দ্যাটস ওয়াই আমি, হ্যাঁ ম্যাম আজকে শেষ করে দেন না। আচ্ছা আজকে শেষ করে দিব। আর একটা মিনিট। আচ্ছা আমাদের হচ্ছে আজকে আর নতুন কিছু না পারে, কমিউনিকেশন ডায়াগ্রামটা সম্পূর্ণ নতুন। তোমাদের ফাইনাল এক্সামের কি অবস্থা? কোনো নোটিস টোটিস পাইছো? ম্যাম না একটা ম্যাম। পাইছিলাম যেটা 7 তারিখ থেকে শুরু হওয়ার বলতেছিল, যে মানে এরকম। আচ্ছা আচ্ছা, তো তোমাদের মেবি 7 তারিখ থেকে এক্সাম হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? কিন্তু ম্যাম মিড যেহেতু 2 দিন পিছিয়েছে, এটা কি মানে পিছানোর কোনো সম্ভাবনা আছে? এটা তো আসলে মিডের পার্সপেক্টিভেই 7 তারিখে নেওয়া হয়েছে, কারণ আমাদের পরীক্ষাটা ছিল মেবি 5 তারিখ থেকে, ওই ও হিসেবে 2 দিন পিছিয়ে 7 তারিখে নেওয়া হয়েছে। সো আরো কি পিছাবে কিনা আই এম নট শিওর, বাট পিছালে পিছাক, না পিছালে নাই, আমাদের অত প্যারা নাই, যেহেতু অলমোস্ট আমাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিট। কালকে ক্লাসটা নিতে পারলে আমাদের পুরা 5টা চ্যাপ্টার ডান। সো এইখান থেকে আমরা আসলে কোয়েশ্চেন করবো ফাইনালে। বুঝতে জি পেরেছো? ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা ফাইনালের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, প্লাস তোমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিও ইন টাইমে। ওকে? ম্যাম অ্যাসাইনমেন্টের টপিকসটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন ভালোভাবে তাহলে খুব ভালো হইতো ম্যাম। অনেকেই আর কি এটা মানে একটু কনফিউজড। অ্যাসাইনমেন্টের টপিকসটা হচ্ছে তুমি চাচ্ছ, আহ, ধরো একটা সফটওয়্যার ডিজাইন করবা। এখন সফটওয়্যার ডিজাইন করার জন্য সফটওয়্যার নিজে নিজে চাচ্ছ না, অবশ্যই কারো কাছ থেকে অর্ডার পেয়েছো। অ্যাজ এ জি ম্যাম। ক্লায়েন্ট আমি আসলে কি চাই সেটা তোমাকে বুঝতে হবে, যে আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চাচ্ছে। সো আমার ক্লায়েন্ট যা চাচ্ছে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, ক্লায়েন্টকে কিছু কোয়েশ্চেন করতে হবে যে আসলে তুমি কি চাও। ধরো আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করছি, তো আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমার ক্লায়েন্টকে কিছু কোয়েশ্চেন করবো, যে আচ্ছা তুমি কিরকম ডিজাইন চাও, ইন্টারফেসটা কেমন চাচ্ছ, তোমার ম্যাম এরকম প্রশ্ন করা যেতে পারে কি, যে কয়টা আমি যে ডিজাইনটা করব সেটাতে কয়টা পেজ থাকবে, আহ বা কোন পেজে কি থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, শিওর, এটা করতে পারো। আচ্ছা ম্যাম, তাহলে বুঝতে পারছি। আমরা যে কোনো একটা টপিকস মানে যে কোনো একটা সফটওয়্যার
ডিজাইনের নিয়ে একটা টপিকস, সেই টপিকস নিয়ে আমরা হচ্ছে আমাদের আমরা Questionnaire প্রথম ready কথা আমরা হচ্ছে তৈরি করে দিব, আমরা হচ্ছে ক্রিয়েটর, আমরা তৈরি করে দিব, আমাদের ক্লায়েন্টের সঙ্গে আমাদের কথা বলতে হবে এবং ক্লায়েন্টকে কোশ্চেন করতে হবে এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা আমাদেরই করতে হবে আর কি। মানে আমরা একবার হচ্ছে as a client, as a developer. অ্যাজ এ ক্লায়েন্ট আকারে রোল করবো, আবার আমরা তৈরি করার ইয়েতে রোল করবো আর কি। হ্যাঁ, অ্যাজ এ অ্যানালিসিস্ট হিসেবেও রোল প্লে করতে হবে। এক্স্যাক্টলি। ম্যাম Ma'am, আমরা কি গ্রুপ ওয়াইজ করব এটা? হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়েছে, বেশ না কিন্তু অনেকবার ম্যাম, বলা হয়েছে। না কিন্তু ম্যাম আরেকটা জিনিস দেখে আমাদের একটু কনফিউজড ছিলাম যে ম্যাম ওই যে সাবমিটের অপশনটা ওটা তো সবার কাছেই গেছে, তো এই জন্য ম্যাম। ওইটা সবার 4 জনের কাছেই একজন দিলেই তো হবে। তোমরা যেটা করবা যে অ্যাসাইনমেন্টে যারা যারা গ্রুপ ওয়াইজ করছো ওই একটা রিপোর্ট যাবে, জি ম্যাম, সাবমিশন হবে একজন। সবার তো একজন। সাবমিট করার দরকার নেই, বাট মাস্ট বি কভার পেজের মধ্যে কে কে সাবমিট করছো জি ম্যাম, তাদের নাম সবার আইডি যেন থাকবে। না নেম আইডিটা থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি ম্যাম, এটাই জানাচ্ছিলাম। অ্যাসাইনমেন্ট নিয়ে আর কারো কোনো কোয়েরি আছে? ম্যাম সময়টা কি একটু বাড়াই দেওয়া যায়? না, এর চেয়ে আর সময় স্যার বাড়ানো যায় না, কারণ অ্যাসাইনমেন্ট অনেকদিন হয়েছে সিটির তো। ম্যাম সিটির জন্য ম্যাম পড়ালেখা করতে গিয়ে অ্যাসাইনমেন্টের এই দিক থেকে একটু অ্যাসাইনমেন্ট করতে তোমাদের 4 ঘন্টা লাগবে, ম্যাম এখন অনেক সময়। ম্যাম বলছিলাম যে 4 জনের যদি গ্রুপ হয় ম্যাম, সর্বোচ্চ 29+ কোশ্চেন করবো আর কি, মানে মিনিমাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রত্যেকের জন্য 7টা করে হলেই হবে। 28টা প্রশ্ন তো। 28টা, হ্যাঁ, ওই 28। তো মিনিমাম 7টা। যদি কেউ বেশি করতে চায় দ্যাট ইজ অলসো ফাইন। কাস্টমার কার আমাকে একটু বলো তো। ম্যাম ক্লায়েন্ট তো যে আমার কাছে ডেভেলপ করার জন্য যে দেবে সে তো মনে হয় ক্লায়েন্ট, আর কাস্টমার তো যে ওইটা পরে ইউজ করবে। যে তোমাকে ডিজাইন করতে দিবে সে কার জন্য দিবে, তাদের জন্যই তো দিবে। সো কাস্টমার যে কথা, ক্লায়েন্ট সেম কথাই। কাস্টমার মানেই হচ্ছে ক্লায়েন্ট। তোমাকে যে ডেভেলপ করতে দিবে সে কি এই সিস্টেমটা ইউজ করবে না? মাস্ট বি ইউজ করবে, আদারওয়াইজ হাউ ক্যান হি নো হোয়াট অ্যাকচুয়ালি দেয়ার? তারা কিভাবে জানবে যে আমার হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিডেড? সো ক্লায়েন্ট যে কথা, কাস্টমার সেম কথা। জি ম্যাম, সে তো আগে ইউজ করবে তারপর তো। এক্স্যাক্টলি। যদি সে না ইউজ করে তাহলে আসলে সে জানবে কিভাবে এই প্রোগ্রামে কি আছে না আছে, তাই না? তো সে তো আগে অ্যাজ এ ইউজার হইতে হবে, তাকে আগে সিস্টেমের ইউজার হতে হবে। আর কার কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আমরা হচ্ছে ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখি।